আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। তারেক রহমান ফিরে আসছেন। নির্বাচনের আগেই প্রথম আলো সম্পাদক তারেক রহমানকে তথা বিএনপিকে বিজয়ী ঘোষণা দিয়েছেন এবং এও বলেছেন যে তারেক রহমান আগেই ফিরে আসলে বা দেশে ফিরলে আজকের এই অবস্থাটা হতো না। 21শে আগস্টের গ্রেনেড হামলায় প্রাপ্ত যাবজ্জীবন কারাদণ্ড থেকে মুক্তি পেয়ে, মানি লন্ডারিং মামলা থেকে মুক্তি পেয়ে, 10 ট্রাক অস্ত্র মামলা থেকে মুক্তি পেয়ে, মোট কথা 17 বছর আগে মুচলেকা দিয়ে দেশ ছেড়ে আবার তিনি সকল প্রকার ক্ষমতা নিয়ে দেশে ফিরছেন 25শে ডিসেম্বর। প্রশ্ন উঠছে, এবারও তাকে মুচলেকা দিয়ে ফিরতে হলো কিনা। এর মধ্যে বড় কিছু না ঘটলে তিনি 25 তারিখেই ফিরছেন। আর এজন্য দেশের প্রধান দুই দৈনিক ডেইলি স্টার এবং প্রথম আলোর সম্পাদক দ্রুতই বিএনপি আয়োজিত অনুষ্ঠানে গিয়ে তারেক রহমানকে আগাম স্বাগত জানিয়ে এসেছেন। তিনি এসে যেন আক্রান্ত গণমাধ্যমকে বাঁচান সে দাবিও করে এসেছেন। প্রশ্ন হলো, তারেক রহমানের অতীত রাজনীতির ইতিহাস কি বলে আমাদের? পারবেন তিনি মুক্ত গণমাধ্যম উপহার দিতে? সবচেয়ে বড় কথা হলো, যে ভয়ঙ্কর অনিরাপদ দেশে তিনি ফিরছেন নিজের জীবনের উপর থাকা হুমকি নিয়ে, তিনি কি পারবেন দেশ ও জাতির নিরাপত্তা নিশ্চিত করতে? আসুন বোঝার চেষ্টা করি আরো বিষয়টা। আর মাত্র একদিন পর অর্থাৎ 25শে ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান দেশে ফিরবেন। সারা দেশে প্রস্তুতি চলছে। এতদিন যারা তারেক রহমানের কঠোর সমালোচক ছিলেন তারাও এখন গিয়ে নিজেদেরকে তারেক রহমানের সমর্থক প্রমাণে নানা কসরত করছেন। দীর্ঘ 17 বছর পর একজন বড় রাজনৈতিক নেতার দেশে ফেরা স্বাভাবিকভাবেই উত্তেজনা তৈরি করে, কিন্তু এখানে উত্তেজনাটা কেবল রাজনৈতিক নয়, এটি হিংস্র, গুজব নির্ভর এবং অস্বাভাবিক দ্রুততার সঙ্গে রূপ বদলানো এক আবহ তৈরি করেছে। কারণ এতদিন, বিশেষ করে বিগত 17 মাস ধরে তারেক রহমানের নিজস্ব দল ডিফ্যাক্টো ক্ষমতায় থাকার পরও তিনি কেন ফেরেননি সে প্রশ্নের উত্তর নিয়ে মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে তিনি আসলে নিরাপত্তার জন্য দেশে ফেরেননি। কিন্তু এখনো কি সে পরিস্থিতি বদলেছে, নাকি পরিস্থিতি আরো বিগড়েছে? হাদির গুলিবিদ্ধ হওয়া থেকে শুরু করে তার মৃত্যুর পর সারা দেশে ছড়িয়ে পড়া সহিংসতা, ধর্মীয় উন্মাদনা, মিডিয়া অফিসে আগুন, সংখ্যালঘু হত্যা, এসব কিছু একে অপরের সঙ্গে আলাদা আলাদা ঘটনা হিসেবে দেখার কোনো সুযোগ নেই। এগুলো একটি ধারাবাহিকতার অংশ, যে ধারাবাহিকতায় প্রথমে আবেগ উস্কে দেওয়া হয়েছে, তারপর সেই আবেগকে রাজনৈতিক দিক নির্দেশনা দেওয়া হয়েছে, আর শেষে সেটিকে ব্যবহার করা হয়েছে রাষ্ট্রীয় কাঠামোকে চাপে ফেলতে। এই চাপ শুধু একরকম নয়, বরং তা বহুবিধ চাপ। হাদিকে ঘিরে যে ম্যানুফ্যাকচার্ড হিরোইজম তৈরি করা হয়েছিল সেটি ছিল সন্দেহজনকভাবে দ্রুত এবং সর্বগ্রাসী। গুলিবিদ্ধ হওয়ার কয়েক মিনিটের মাথায় দোষী নির্ধারণ, সামাজিক যোগাযোগ মাধ্যমে স্লোগানের ঝড় এবং রাজনৈতিক দলগুলোর অজান্তেই সেই আবেগে গা ভাসিয়ে দেওয়া, এগুলো কোনো স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া নয়, হতে পারে না। এগুলো পরিকল্পিত আবহ তৈরি করার ক্লাসিক প্যাটার্ন। এখানে আশ্চর্যের বিষয় হচ্ছে, বিএনপিও সেই আবহে ঢুকে পড়েছিল, বুঝে বা না বুঝেও। তারপর দৃশ্যপট বদলে গেল। হঠাৎ করে আওয়ামী লীগ এবং ভারতের বিরুদ্ধে মিছিল, সাংবাদিকদের দালাল তকমা দেওয়া, নির্বিচারে গ্রেপ্তার, রিমান্ডে পাঠানো, সবকিছু যেন একসঙ্গে বিস্ফোরিত হলো। আওয়ামী লীগ এবং শেখ হাসিনা বিরোধিতা বাংলাদেশে নতুন কিছু নয়, কিন্তু এই যে ভারত বিরোধিতার এত উল্লম্ফন, এমন এক আবেগে যা বাস্তবতার চেয়ে কল্পনাকে বেশি খাওয়ায়। সীমান্ত পাড়ি দিয়ে অপরাধী পালানো এদেশে নতুন কিছু নয়, কিন্তু প্রতিবারই সেটাকে ভারতীয় ষড়যন্ত্র বানিয়ে তোলার যে তাড়াহুড়া, মানে এবার যেটা আরো ভয়ঙ্কর হলো, তাতে স্পষ্ট হয়ে গিয়েছিল যে হাদি হত্যাকাণ্ডের পেছনে অনেক কারণের মধ্যে তারেক রহমানকে ফিরতে না দেওয়াটাও একটা বড় কারণ হতে পারে। খুনি শনাক্ত হওয়ার পর যে নাটকীয় মোড় নিল পরিস্থিতি, সেটাও প্রশ্নবিদ্ধ। ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচয় পাওয়া এক ব্যক্তিকে ঘিরে মুহূর্তে লীগ ধর জবাই কর মানসিকতা, আবার একই সাথে বিএনপিকে দায়ী করার বুদ্ধিভিত্তিক কসরত, এই দুই বিপরীত প্রবণতা একই সময়ে চলেছে। এখানে আইন, যুক্তি বা প্রক্রিয়ার কোনো বালাই ছিল না, ছিল কেবল শত্রু বানানোর প্রতিযোগিতা।
এখন তো শোনা যাচ্ছে যে হাদি হত্যাকাণ্ডে মির্জা আব্বাসের নামে মামলাও হতে পারে, আর সেই মামলায় হয়তো তারেক রহমানের নামও জানানো হতে পারে। দেখা যাক। এই প্রেক্ষাপটে হাদির মৃত্যুর পর যা ঘটেছে সেটি আরো ভয়াবহ। ধর্মীয় উন্মাদনা, দেশব্যাপী অগ্নিসংযোগ, হুমকি, ভয়ঙ্কর সহিংসতা আর সংখ্যালঘু হত্যার মতো ঘটনা দেখিয়ে দিয়েছে যে এই আবেগকে নিয়ন্ত্রণ করছে এমন শক্তি যাদের লক্ষ্য শুধু প্রতিশোধ নয়, ক্ষমতা। তারা জানে নির্বাচন আসছে, তারা জানে একটি স্বাভাবিক নির্বাচন হলে তাদের প্রয়োজন ফুরিয়ে যাবে। তাই লাশ দরকার, আতঙ্ক দরকার, অচলাবস্থা দরকার। তার মানে তারেক রহমান ফিরছেন এমন এক সময়ে যখন রাষ্ট্রের ভেতরে প্রতিষ্ঠানগুলো নড়বড়ে আর রাজনীতির মাঠ দখল করেছে রাস্তাঘাটের শক্তি। সরকার তার নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা নিচ্ছে। ঢাকা মহানগর পুলিশ, সোয়াট টিম, বোম ডিসপোজাল টিম, ডগ স্কোয়াড, প্রস্তুতির শেষ নেই। এটি একদিকে স্বস্তির, অন্যদিকে অস্বস্তিরও বার্তা। স্বস্তি এই কারণে যে রাষ্ট্র অন্তত বুঝতে পারছে তারেক রহমান ঝুঁকির মধ্যে আছেন। অস্বস্তি এই কারণে যে একজন রাজনৈতিক নেতাকে দেশে ফিরতেও যদি যুদ্ধক্ষেত্রের প্রস্তুতি নিতে হয়, তাহলে বাকিদের নিরাপত্তা কোথায়? এখানে আরেকটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। সরকার কি নিরাপত্তা দেওয়ার নামে তারেক রহমানকে একথাই বলতে চাইছেন যে আপনার রাজনীতি এবং আপনার বেঁচে থাকা নির্ভর করছে আমাদের উপর? শুধু তাই নয়, সরকার তো তার জামিন বিষয়েও বেশ খেলা খেলেছিল, আমরা জানতাম। সেই খেলা হঠাৎ বন্ধ হয়েছে বলে মনে করার তো কোনো কারণ নেই, তাই না? আর তারেক রহমানের নিরাপত্তাই যখন প্রশ্নবিদ্ধ, তখন দেশের মিডিয়ার নিরাপত্তা কেমন তা তো আমরা 2024 সালের আগস্ট থেকে দেখে আসছি। প্রথম আলো এবং দ্য ডেইলি স্টার অফিসে আগুন দেওয়া, সাংবাদিকরা আটকে পড়া এবং হেনস্থা হওয়া, এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এগুলো আমাদের স্পষ্ট বলে দিচ্ছে যে কথা বললেই দরকার হলে পুড়িয়ে মারা হবে। এই বাস্তবতায় মতিউর রহমান এবং মাহফুজ আনাম যখন তারেক রহমানের প্রত্যাবর্তনকে ঘিরে গণতন্ত্র, মিডিয়ার স্বাধীনতা, সহনশীলতার কথা বলেন, তখন সেটি একটি নৈতিক আহ্বান তো বটেই, কিন্তু এক ধরনের আত্মরক্ষার আকুতিও। কারণ মাহফুজ আনাম স্পষ্ট করেই বলছেন যে এখন মত প্রকাশের স্বাধীনতা তো দূরের কথা, জীবনের কোনো নিরাপত্তা নাই, বেঁচে থাকার কোনো নিরাপত্তা নাই। বেঁচে থাকলে সব হবে, আগে তো বাঁচতে হবে। যদিও শেখ হাসিনার আমলে মাহফুজ আনাম কিন্তু মত প্রকাশের স্বাধীনতাই দাবি করেছিলেন। তার মানে তখন বেঁচে থাকাটা সমস্যাময় ছিল না, তাই না? এখন প্রশ্ন হলো, তারেক রহমান কি আদৌ এমন অবস্থানে আছেন যেখানে থেকে তিনি অন্যদের নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারবেন, যখন তার নিরাপত্তায় প্রশ্নবিদ্ধ? তিনি নিজেই তো এই অগ্নিগর্ভ রাজনীতির কেন্দ্রে আছেন। তার নাম জড়িয়ে আছে এমন এক অতীতের সাথে যেটি এখনো এই দেশের রাজনৈতিক স্মৃতিতে তরতাজা, যেখানে তিনি 21শে আগস্টের গ্রেনেড হামলার সঙ্গে জড়িত এবং সাজাপ্রাপ্ত। তার নাম জড়িত পার্শ্ববর্তী দেশে অস্থিতিশীলতা সৃষ্টির সঙ্গে, 10 ট্রাক অস্ত্র আমদানির সঙ্গে। তার কথা শোনা যায় দেশের ভেতর প্রতিবেশী রাষ্ট্রের বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেওয়ার জন্য। তার এত সব নেতিবাচক অতীতকে পাশ কাটিয়ে ভবিষ্যতের কোনো ইতিবাচক আশ্বাস দেওয়া তার পক্ষে কি খুব সোজা হবে? আমার মনে হয় না। বিশেষ করে যখন তার চারপাশে যে শক্তিগুলো এখন সক্রিয় আছে, তারা কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস তো করেই না। তারা আসলে বাংলাদেশের ধ্বংস চায়। মতিউর রহমান বলেছেন রাজনৈতিক শূন্যতার কথা, সেটি সত্য, কিন্তু এই শূন্যতা পূরণ হবে কি দিয়ে? দায়িত্বশীল রাজনীতি দিয়ে নাকি আরো সংগঠিত উন্মাদনা দিয়ে? মাহফুজ আনাম বলেছেন নতুন মিডিয়া পরিবেশের কথা, সেটিও জরুরি, কিন্তু মিডিয়া টিকে থাকবে কিভাবে যদি প্রতিটি সংকটে তারা প্রথম টার্গেট হয়? তারেক রহমানের নিজের সামনেই এখন বহুমুখী চ্যালেঞ্জ দেখা যাচ্ছে। একদিকে নিজের রাজনৈতিক টিকে থাকা, শারীরিক নিরাপত্তা এবং দলের নিয়ন্ত্রণ, অন্যদিকে একটি ন্যূনতম আশ্বাস তৈরি করা যে ক্ষমতায় এলে তিনি এই মব রাজনীতির লাগাম টানবেন। কিন্তু সেই আশ্বাস বিশ্বাসযোগ্য হবে তখনই যখন তিনি স্পষ্টভাবে এই সহিংস শক্তিগুলোর বিরুদ্ধে অবস্থান নেবেন। অর্ধেক কথা, কৌশলী নিরাপত্তা বা পরিস্থিতির সুযোগ নেওয়ার রাজনীতি এখন আর কাজ করবে না। দেখুন, এখন দেশের যে অবস্থা, তাতে সবচেয়ে বড় প্রশ্নটা হলো এই দেশে এখন কে কাকে বাঁচাবে? নিজে বাঁচলে বাপের নাম, এই যে প্রচলিত বাংলা প্রবাদ, সেই আলোকে যদি আপনি পরিস্থিতি বিশ্লেষণ করেন, তাহলে এই প্রশ্ন তো তুলতেই হবে যে একজন নেতা কি আগে নিজেকে বাঁচাবেন নাকি সেই রাষ্ট্রীয় কাঠামোকে বাঁচানোর চেষ্টা করবেন, যেটি ভেঙে পড়লে তিনি নিজেও টিকবেন না। মতি মাহফুজরা নিরাপত্তা চাইছেন এমন একজনের কাছে
যিনি নিজেই বুলেট প্রুফ গাড়ি ছাড়া চলতে পারবেন না। এটি কোনো ব্যক্তিগত ব্যর্থতা নয়, এটি পুরো রাজনৈতিক ব্যবস্থার প্রতিচ্ছবি। এই মুহূর্তে সবচেয়ে বিপজ্জনক বিভ্রম হলো এটা ভাবা যে নির্বাচন হলেই আর বিএনপি বা তারেক রহমান ক্ষমতায় এলেই বাংলাদেশে সব ঠিক হয়ে যাবে, বাংলাদেশ নিরাপদ হয়ে যাবে, বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসবে, বাংলাদেশে সব হবে। যদি এই সহিংস আবেগ, এই লাশ নির্ভর রাজনীতি, এই মব সংস্কৃতি এখনই চ্যালেঞ্জ না করা হয়, তাহলে যেই ক্ষমতায় আসুক সেই হবে পরবর্তী জিম্মি। তারেক রহমানের প্রত্যাবর্তন সেই লড়াইয়ের শুরু হতে পারে, আবার সেটিই হতে পারে আরেকটি হারানোর সুযোগও। কোনটা হবে সেটা নির্ভর করছে তারেক রহমানের নিজের উপর। তিনি নিজে বাঁচার রাজনীতি করবেন না দেশ, রাজনীতি, মিডিয়া বাঁচানোর চেষ্টা করবেন, সেটা তার উপর নির্ভর করছে। তারেক রহমানের অতীত রাজনীতি এবং তার মুচলেকা দিয়ে চলে যাওয়ার কারণ এবং এই 17 বছর দেশের বাইরে থাকা, সব মিলিয়ে আপনাদের মনে এ বিষয়ে কি কি আশা জাগে সেটা একটু জানাবেন দয়া করে কমেন্টে। তিনি যখন এখন আবার বেকায়দায় পড়েছেন, মানে মতিউর রহমান, মাহফুজ আনাম, বিদেশি রাষ্ট্রদূত থেকে তারেক রহমান, সকলে প্রথম আলো ডেইলি স্টার ভাঙাভাঙির সুযোগে আর ওসমান হাদির মৃত্যুর ঘটনায় তার উপর চাপ প্রয়োগ করে তার স্বরাষ্ট্র উপদেষ্টা বদলে ফেলতে চাইছে, তার সরকার কি করছে এই আওয়াজ প্রথম আলো ডেইলি স্টার সুশীল সমাজকে সংগঠিত করে 15 মাস পরে প্রথমবারের মতো তোলার চেষ্টা করছে। তখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা বদলে দিতে পারি, কিন্তু বদলে দিলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদে আসবেন খলিলুর রহমান। বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে সোমবার থেকেই এ খবর আসতে শুরু করে যে উপদেষ্টা পরিষদে একটা রদবদল ঘটতে যাচ্ছে। মঙ্গলবারের পত্রিকা কালবেলা, মানবজমিন সহ বিভিন্ন পত্রিকাতেই এ খবর আসে যে উপদেষ্টা পরিষদে একটা রদবদল হচ্ছে। শুধু তাই নয়, সবচেয়ে বেশি গুঞ্জন যেই রদবদল নিয়ে সেটি হচ্ছে ইনকিলাব মঞ্চের ওসমান হাদি নিহত হওয়ার পর এখন পর্যন্ত তার হত্যাকারীদের ধরতে না পারার জন্য ইনকিলাব মঞ্চের কাছ থেকে যে আলটিমেটাম এসেছে স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরিয়ে দেওয়ার, সেদিকে কর্ণপাত করে এবং প্রথম আলো ডেইলি স্টারের চাপেও বটে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে সরিয়ে দিয়ে সেখানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে স্বরাষ্ট্র উপদেষ্টা করবার কথা প্রধান উপদেষ্টা জোরে সোরে ভাবছেন। এবং এমন খবরও চলে আসে যে মঙ্গলবারেই সম্ভবত বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথ গ্রহণেরও আয়োজন করছিল মন্ত্রিপরিষদ বিভাগ, যাতে এ প্রশ্ন আসে যে তার মানে কি নতুন করেও কেউ কেউ উপদেষ্টা পরিষদে ঢুকবেন কিনা। মানে একটা বড় ধরনের রদবদল হবে নির্বাচনের আগে, যখন তরুণ দুই উপদেষ্টা এরই মধ্যে, মানে দুই ছাত্র উপদেষ্টা এরই মধ্যে উপদেষ্টা পরিষদ থেকে সরেও গেছেন। সেটা নিয়ে একটা জোর গুঞ্জন ছিল। বুধবারে আমার দেশ পত্রিকা খবর দিয়েছে যে মন্ত্রী পরিষদ বিভাগের পরামর্শে নাকি ওই শপথ গ্রহণ অনুষ্ঠানটাকে একটা ধীরে চলো নীতির মধ্যে নিয়ে আসা হয়েছে। তার মানে এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা হয়ে যাবেন খলিলুর রহমান, জাহাঙ্গীর আলম চৌধুরীকে সরে যেতে হবে, এটা কি সরকার একরকম পরীক্ষামূলকভাবে বাজারে এই কথাটা ছেড়ে দিল, নাকি নানা তরফের আপত্তির মুখে আপাতত স্থগিত রাখলো খলিলুর রহমানকে স্বরাষ্ট্র উপদেষ্টা করবার পরিকল্পনা? নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস যেমন করেন, তিনি যা ভাবেন তা করেই ছাড়েন, তিনি খুব শিগগিরই এ ঘোষণা দেবেন? প্রথম আলো ডেইলি স্টারের ওপর অগ্নিসংযোগ আর হামলার ঘটনাটা প্রকৃতপক্ষে ডক্টর ইউনূসকে এমন বিপদে ফেলে দিয়েছে, মানে প্রথম আলো আর ডেইলি স্টারের বন্ধু, বিদেশি বন্ধুবর্গের কাছে, তাদের বিশিষ্ট ব্যক্তিবর্গের কাছে এত জবাবদিহি করতে হচ্ছে যে সেখানে একটা সহজ সমাধান হতে পারে জাহাঙ্গীর আলম চৌধুরীকে সরিয়ে দেওয়া। কিন্তু জাহাঙ্গীর আলম চৌধুরীকে সরালে অপশন হিসেবে ডক্টর ইউনূস যে খলিলুর রহমানকে হাজির করেছেন সেটা কিন্তু ভীষণ কৌতূহলোদ্দীপক। আসলে ডক্টর ইউনূস বরাবর তার সরকারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাথায়, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মাথায়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাথায় তার সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি হিসেবে এই খলিলুর রহমানকেই কিন্তু নিযুক্ত করে রেখেছেন। খলিলুর রহমান প্রথম এই সরকারে নিযুক্ত হয়েছিলেন রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে। এরকম পদ আগে কখনো ছিল না। ডক্টর ইউনূস এসে
মানে মন্ত্রণালয়ে তার বিশ্বস্ত সহযোগীদের বসাতে অনেক অনেক পদ সৃষ্টি করেছেন। খলিলুর রহমানের জন্যও এমন একটা পদ তিনি সৃষ্টি করেছিলেন। এপ্রিলে এসে তাকে রীতিমতো জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ দেওয়া হয় এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদটাও বাংলাদেশের নতুন, এবং সেটা যখন খলিলুর রহমানকে দেওয়া হয় তখন কিন্তু বিএনপি ব্যাপক প্রতিবাদ করে। কারণ বিএনপির কথা ছিল যে একজন বিদেশি নাগরিক যার কোনো নাম, পরিচয়, ঠিকানা, তার ব্যাকগ্রাউন্ড কিচ্ছু জানা যায় না, এমন একজন ব্যক্তিকে কি করে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ দিয়ে দেওয়া গেল। বিএনপি এ বিষয়ে সভা সমাবেশে বক্তব্য রাখছিল রীতিমতো, বিশেষভাবে সে কারণ তখন ওই সন্দেহটা তুঙ্গে ছিল, ওই আশঙ্কাটা তুঙ্গে ছিল যে সরকার মানবিক করিডর দেওয়ার চেষ্টা করছে রাখাইন রাজ্যে বাংলাদেশের সীমান্ত ব্যবহার করে, এবং সেই মানবিক করিডর তৈরির পুরো বিষয়টি ব্যবস্থাপনা করছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের হয়ে জাতিসংঘের এক রকমের নির্দেশনায়, চাপে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্ররোচনায় এই ডক্টর খলিলুর রহমান। সে সময় তারেক রহমানের অত্যন্ত বিশ্বস্ত এই সালাউদ্দিন আহমেদ খুলনার জনসমাবেশে বলে বসলেন যে ডক্টর ইউনূস, আপনার কি আক্কেল নাই? আপনি একজন বিদেশি নাগরিককে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব দিলেন। আপনি কি করে ভাবলেন যে একজন বিদেশি নাগরিকের কাছে বাংলাদেশের সেনাবাহিনী তার নিরাপত্তা পরিকল্পনা, তার প্রতিরক্ষা পরিকল্পনার বিষয়টি রিপোর্ট করবে? কারণ জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কর্মকাণ্ডের তো সেটা অন্তর্ভুক্ত হওয়ার কথা। এই কথার পর খলিলুর রহমান উল্টে এক সংবাদ সম্মেলনে এসে বলে বসলেন যে কেউ যদি তাকে বিদেশি নাগরিক বলে তাহলে মনে রাখতে হবে তার দিকে ঢিল ছুড়লে ঢিল তাদের গায়েও গিয়ে পড়তে পারে। তিনি যদি বিদেশি নাগরিক হন দীর্ঘ সময় মার্কিন যুক্তরাষ্ট্রে থাকার কারণে, তাহলে তিনি খলিলুর রহমান তারেক রহমানকেও দীর্ঘ সময় লন্ডনে থাকার কারণে বিদেশি নাগরিক হিসেবে অভিহিত করতে পারেন। বিএনপি এর পর সংবাদ সম্মেলন করে তারেক রহমান জিয়া পরিবারের বিরুদ্ধে কলঙ্ক দেওয়ার জন্য এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ চেয়েছিল। শুধু কিন্তু তাই নয়, 24শে মে তারিখে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে যমুনা থেকে বেরিয়ে বিএনপির নেতৃবৃন্দ, সালাউদ্দিন আহমেদ, স্থায়ী কমিটির আরেক সদস্য খন্দকার মোশাররফ হোসেন, তারা যমুনার সামনে দাঁড়িয়ে বলেছিলেন একদিকে তারা যেমন ডিসেম্বরের নির্বাচন চান, অন্যদিকে তারা বিতর্কিত জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ চান, এর পাশাপাশি 2 ছাত্র উপদেষ্টারও পদত্যাগ চান। 24শে মের ওই সময়টা কেমন ছিল? এর আগে 20শে মে, সম্ভবত 20 বা 21শে মে 3 বাহিনী প্রধান গিয়ে যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে বলে আসেন যে তারা সেনাবাহিনীর তরফে, সশস্ত্র বাহিনীর তরফে একদিকে তারা ভীষণভাবে রুষ্ট, ক্ষুব্ধ যে প্রধান উপদেষ্টা তাদের সঙ্গে আলাপ না করেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে একজনকে বসিয়েছেন যিনি একটা সমান্তরাল নিরাপত্তা কর্মসূচি পরিচালনা করছেন বা নিরাপত্তা ব্যবস্থাপনা পরিচালনা করছেন। অন্যদিকে তারা একেবারেই মনে করে না যে অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে ডক্টর ইউনূস সরকারের কোনো অধিকার আছে তারা চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দিতে পারে কিংবা বাংলাদেশের ভূমি ব্যবহার করে কোনো মানবিক করিডর দিতে পারে রাখাইন রাজ্যের জন্য। এই অবস্থায় এই যে কথোপকথনটা যমুনায় কি হয়েছিল সেটা আমরা তখন জানতে পারি যখন 21শে মেতে এক দরবারে উপস্থিত হয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার সেই বিখ্যাত উক্তি করে বসেন যে নো ব্লাডি করিডর। এ কথা তিনি বলে এসেছেন, তারা 3 বাহিনী প্রধান মিলে বলে এসেছেন ডক্টর ইউনূসকে, এবং ডক্টর ইউনূসকে তারা এটাও বলেছেন যে কিভাবে তাদের গড়ে দেওয়া সরকারে মানে ডক্টর ইউনূস কয়েকজন রাস্কেলকে এনে বসিয়েছেন। বুঝতে বাকি থাকে না সেনাপ্রধান ওয়াকারুজ্জামান রাস্কেল বলতে এই খলিলুর রহমানকেই ইঙ্গিত করেন। কিন্তু
ডক্টর ইউনূস মে মাসেই প্রথম প্রমাণ করেছিলেন এই খলিলুর রহমানকে দিয়েই যে আর সবাই যদি ডালে ডালে চলে তাহলে তিনি চলেন পাতায় পাতায়। 24 মে তারিখে যখন সেনাপ্রধান একদিকে নো ব্লাডি করিডর, রাস্কেল বলে দিলেন তার প্রিয়ভাজন নিরাপত্তা উপদেষ্টাকে, বিএনপি বলে দিল নিরাপত্তা উপদেষ্টাকে সরাতেই হবে, 24 মে তারিখে তিনি নাহিদ ইসলামকে যমুনায় ডেকে বলে দিলেন তিনি পদত্যাগের কথা ভাবছেন। এবং তারপর সারা দেশে এমন আলোড়ন উঠিয়ে ফেললেন বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, এমনকি বিএনপির নেতৃবৃন্দ তখন তাকে গিয়ে বোঝানো শুরু করলেন যে পদত্যাগ তাদের কাম্য নয়। আর মাহফুজ আনাম, বাংলাদেশের শীর্ষস্থানীয় সম্পাদক, তার শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিকে সেই যেওনা সাথী সম্পাদকীয়টা লিখে বসলেন যে প্লিজ ডু নট রিজাইন ডক্টর ইউনূস, তাহলে বাংলাদেশ একেবারে ধ্বংস হয়ে যাবে। ডক্টর ইউনূস তখন থেকে গেলেন এই পদে এবং এরপর ছক্কাটা হাঁকালেন জুন মাসে যখন তারেক রহমানের সঙ্গে বৈঠক করে তারেক রহমানকে একদিকে রাজি করিয়ে এলেন যে কিসের ডিসেম্বরে নির্বাচন, ফেব্রুয়ারিতে নির্বাচন দেব, ঠিক তেমনি জুনে লন্ডনে সেই বৈঠক করতে তিনি তার পাশে নিয়ে গেলেন এই বিতর্কিত নিরাপত্তা উপদেষ্টা যিনি আঙুল তুলে তারেক রহমানকে বলেছিলেন যে তাকে কেউ বিদেশি নাগরিক বললে তিনিও তারেক রহমানকে বিদেশি নাগরিক বলতে পারেন, সেই খলিলুর রহমানকে। এবং প্রধান উপদেষ্টার মূল ব্যক্তি হয়ে উঠলেন, মানে সেই বৈঠকে তার মূল সঙ্গী হয়ে উঠলেন খলিলুর রহমান। তারেক রহমান প্রধান উপদেষ্টার হোটেলে যখন সাক্ষাৎ করতে গেলেন, খলিলুর রহমান বেরিয়ে তাকে স্বাগত জানালেন। আর বৈঠক শেষে খলিলুর রহমান আর তারেক রহমানের দলের পক্ষে আমির খসরু মাহমুদ চৌধুরী যৌথ সংবাদ সম্মেলন করে জানালেন তারা রাজি, ফেব্রুয়ারিতে হবে নির্বাচন। কাজেই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে যেমন হজম করে ফেলতে হয়েছে খলিলুর রহমানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে থাকা, এবং এপ্রিল থেকেই এই আলোচনা বারবার জোরালো হয়ে উঠেছে যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, তারা দুজনেই চান প্রধান উপদেষ্টার দপ্তরের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে সরিয়ে সেনাপ্রধান হিসেবে নিয়োগ করতে, এবং খলিলুর রহমান সেনাবাহিনীতে লেফটেন্যান্ট জেনারেল কামরুলের নেতৃত্বে বা তার সঙ্গে এক যৌথ ব্যবস্থাপনায় একটা সমান্তরাল ক্ষেত্র প্রস্তুত করেছেন। এই যখন অবস্থা, তারপরেও কিন্তু সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে যেমন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার এক রকমের অধীনতা স্বীকার করে নিয়ে মূলত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসই যে প্রধান বস সেটা স্বীকার করে নিতে হয়েছে তারেক রহমানকেও। তাই বোধহয় ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যখন এখন আবার বেকায়দায় পড়েছেন, মানে মতিউর রহমান, মাহফুজ আনাম, বিদেশি রাষ্ট্রদূত থেকে তারেক রহমান সকলে প্রথম আলো ডেইলি স্টার ভাঙাভাঙির সুযোগে আর ওসমান হাদির মৃত্যুর ঘটনায় তার উপর চাপ প্রয়োগ করে তার স্বরাষ্ট্র উপদেষ্টা বদলে ফেলতে চাইছে, তার সরকার কি করছে এই আওয়াজ প্রথম আলো ডেইলি স্টার সুশীল সমাজকে সংগঠিত করে 15 মাস পরে প্রথমবারের মতো তোলার চেষ্টা করছে। তখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা বদলে দিতে পারি, কিন্তু বদলে দিলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদে আসবেন খলিলুর রহমান। এখন প্রথম আলো ডেইলি স্টারের বিপদ হচ্ছে, প্রথম আলো ডেইলি স্টার ভাঙায় প্রধানত যিনি নেতৃত্ব দিয়েছেন, যিনি এর পুরো বয়ানটা দাঁড় করিয়েছিলেন, কেন প্রথম আলো ডেইলি স্টারকে ভাঙতে হবে, কেন তার সামনে জিয়াফত করতে হবে, কেন ওসমান হাদি মারা গেলেও প্রথম আলো ডেইলি স্টারে আগুন দিতে হবে, ভাঙতে হবে, সেই পিনাকি ভট্টাচার্য খলিলুর রহমান ডক্টর ইউনূসের সরকারে স্থান পাওয়ার পরেই স্ট্যাটাস দিয়ে বলেছিলেন তিনি অর্জুন আর খলিলুর রহমান তার গুরু কৃষ্ণ। কাজেই প্রথম আলো ডেইলি স্টারের বিপদ, তারা জানে খলিলুর রহমান আসা মানে প্রথম আলো ডেইলি স্টার বিরোধী যে শক্তি বাংলাদেশে মোটামুটি ভাবে 2024-এর জুলাই আগস্ট থেকে বিক্ষুব্ধ ছাত্র জনতাকে নিয়ন্ত্রণ করছে, ক্ষোভের বহিঃপ্রকাশকে নিয়ন্ত্রণ করছে, বিদেশে বসে যে প্রভাবশালী ইউটিউবাররা তারা সরকারেও আরো প্রভাবশালী হয়ে উঠবেন। প্রথম আলো ডেইলি স্টারকে আবারও শিক্ষার সম্মুখীন হতে হবে। তারেক রহমান যখন দেশে ফিরছেন, তিনি তার নিরাপত্তা নিয়ে যখন গভীরভাবে উদ্বিগ্ন,
তখন তিনি ভাবছেন যে এই যে খলিলুর রহমান যদি স্বরাষ্ট্র উপদেষ্টা হন, তিনি কি ভুলবেন যে তার দলের নেতৃবৃন্দ তারই নির্দেশনায় এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বিতর্কিত বলে রীতিমতো প্রধান উপদেষ্টাকে একে সরাতে লিখিতভাবে অনুরোধ জানিয়ে এসেছিল, কিংবা এর নাগরিকত্ব পরিচয় এসব নিয়ে সভা সমাবেশ সংবাদ সম্মেলনে প্রশ্ন তুলেছিল। আর সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি কি এ সময়ে এই বিষয়টিতে রাজি হয়ে আবারও সেনাবাহিনীতে তার পরিস্থিতি আরো টালমাটাল করতে পারেন? ডক্টর ইউনূস সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের কথা ভাবছেন কিনা বলা মুশকিল। তবে সম্ভবত নির্বাচনের আগে যদি খলিলুর রহমান সত্যিই স্বরাষ্ট্র উপদেষ্টা নিযুক্ত হন, তাহলে বুঝতে কোনো অসুবিধা হবার কারণ থাকবে না যে ডক্টর ইউনূস সকল হিসাব নিকাশ করেই সেনাবাহিনী, বিএনপি, প্রথম আলো, ডেইলি স্টার, বাংলাদেশের সুশীল সমাজ, যারা হঠাৎ আবার বেশ চাপ প্রয়োগের জায়গায় পৌঁছে যাচ্ছে বলে একরকমের নিজেরা তৃপ্তিবোধ করছে, তাদেরকে আবার বশে আনতেই তিনি খলিলুর রহমান ওষুধ প্রয়োগ করছেন।